ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। একটা কোয়ার্টার কি করে একটা পুরো পরিবারকে শেষ করে দিতে পারে? বাস্তুদোষ থাকলে একটা পরিবার কি করে শেষ হয়ে যেতে পারে? বাস্তুদোষের কারণে কি কি হতে পারে? একটা পরিবার কি করে নষ্ট হয়ে যেতে পারে, তছনছ হয়ে যেতে পারে? আজকের এই ঘটনাটা না শুনলে আমরা হয়তো জানতেই পারতাম না। আজকের পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছে বন্দনা তার নিজের বান্ধবীর জীবনে বান্ধবীর পরিবারের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমাদের এই পরিবারের সাথে আমাদের এই ভৌতিক কথা পডকাস্টে শেয়ার করেছে। ঘটনাটা শোনার সময় তোমাদের মনে হবে যে এটা তো একটা নর্মাল ঘটনা, কিন্তু একটা কোয়ার্টার যে মানুষকে এভাবে শেষ করে দিতে পারে, আজকের এই ঘটনা তারই প্রমাণ। চলো আর একদম কথা বাড়াবো না। তোমরা পডকাস্টে ঘটনা শেয়ার করতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, কন্ট্যাক্ট করে নিও। চলো এবার আমরা শুরু করে দিই আজকের পডকাস্ট। হ্যাঁ বন্দনা। হ্যাঁ দাদা বলো। বলো কেমন আছো? বাস দাদা তোমাদের সবার আশীর্বাদে ভালো আছি। একটু শরীর অসুস্থ ছিল, বাট এখন ভালো আছি। ঠিকঠাক কেমন, তাই তো? একদম। তুমি কেমন আছো বলো? আমি এখন ঠিক আছি। পডকাস্টেই ঘটনা ফার্স্ট আসছে, মেইন চ্যানেল সেটা তো মোটামুটি 12 দিন হয়তো ভিডিও আসেনি। আচ্ছা। অনেকের অনেক কমেন্টস এসছে যে কেন ভিডিও আসেনি, সেটা একবারে ওই মেইন চ্যানেলের ভিডিওতেই বলে দেবো সবাইকে। আমি আগে থেকে জানাইনি কাউকে, যদিও আমি হোয়াটসঅ্যাপের যে চ্যানেলটা আছে সেখানে আপডেট দিয়ে দিয়েছিলাম আফটার যেটা হয়েছিল আর কি, সেটার পরে। যাই হোক, তোমার যে আগের স্টোরিটা সেটা কোনো গোয়ার হোটেলের একটা বিষয় নিয়েছিল নাকি? না, আমার যে আগের ঘটনা তোমার সাথে আমার শেয়ার আমি করেছিলাম, সেটা খাতড়ার একটা ঘটনা ছিল। আমার মামা বাড়ি খাতড়াতে। হ্যাঁ, গর্ভবতী একটা কোনো মহিলাকে নিয়ে। গর্ভবতী মহিলাকে নিয়ে একটা ঘটনা আমি তোমার সাথে শেয়ার করেছিলাম। অস্বীকার করেছিল বিয়ে করতে তারপরে, তাই না? একদম 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 একদম। ওকে, তুমি দেখেছো হয়তো, মানে আমাদের মোটামুটি গত 2 মাসের মধ্যে সবথেকে ওটাতে বেশি ভিউ আছে। ওকে, যাই হোক, সবার ওটা ভালো লেগেছে। তাহলে আজকে তুমি যেটা বলতে চাইছো সেটা তোমারই এক বান্ধবীকে নিয়ে একটা, তার বলতে পারো, আমি রিভিল করছি না, একটা পুরো বলতে পারি জাস্ট কোয়ার্টারকে নিয়ে ঘটনাটা। একদম। তুমি তাহলে একদম শুরু করো, কিভাবে ওদের শুরু হলো এবং কিভাবে একটা কোয়ার্টার মানুষের পুরো লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে, পুরো ফ্যামিলিটাকে শেষ করে দিতে পারে। একদম তুমি প্রথম থেকে শুরু করো। একদম। প্রথমেই আমি তোমার চ্যানেলের সকল যারা দর্শক শুনছেন এই মুহূর্তে, যারা শ্রোতা, তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে তারা আমার আগের ঘটনাটা শুনেছেন এবং নিজেদের বিচার রেখেছেন ডেফিনেটলি কমেন্টের মাধ্যমে। আমি তোমার মাধ্যমে জানতে পারলাম যে সব থেকে বেশি ভিউ ওই ভিডিওটাতে হয়েছে, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আজকে দাদা আমি যার ঘটনা বলবো আজকে, খুব এটা পেইনফুল যে সে আমার একজন খুব ভালো বান্ধবী এবং বলতে পারো যে আমার কলেজ ফ্রেন্ড। আমরা কলেজে একসাথে পড়তাম। এমনি আমি চিনতাম, বাট ওর স্কুল আলাদা ছিল, আমার স্কুল আলাদা, বাট কলেজে আমরা একসঙ্গেই পড়তাম। তো তুমি জানো এবং তোমার চ্যানেলের মাধ্যমে সবাই জানে যে আমি একটা কোল বেল্টে থাকি, মানে কোল এরিয়াতে আর কি। আমরা মেনি কয়লার যে জায়গা, সেইখান থেকে আমরা বিলং করি। তো আজকে আমি যে ঘটনাটা, এই যে আবাসন, একটা কোয়ার্টার বা একটা পুরনো আবাসন নিয়ে বলবো, এবং আমার বান্ধবীর সঙ্গে যে কি পরিমাণ ভয়ঙ্কর জিনিস গুলো ঘটেছে এবং সে এখনো কিন্তু স্টিল যে সাফার করছে, সেটা নিয়ে আজকে আমি তোমার মাধ্যমে সবাইকে জানাবো এবং সবাইকে অ্যাওয়ার করবো যে সব জিনিসকেই যেন মানুষ একটু গুরুত্ব সহকারে দেখে। কোনো জায়গায় বাস্তু যে আমরা বলি, যে বাস্তুটা যে কতটা চেক করানো প্রয়োজন, আজকের এই ঘটনাটা যখন দাদা তোমার চ্যানেলের মাধ্যমে সবাই শুনতে পাবে, তখন কিন্তু সবাই বুঝতে পারবে যে বাস্তুটা কিন্তু খুব প্রয়োজন আছে কোথাও শিফট করতে গেলে। তো আমি শুরু করছি। এই ঘটনাটা ঘটে, আমি তখন কলেজের ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিয়েছি এবং আমার সঙ্গে এমনি টিউশন, আমরা একসাথে একটা জায়গায় পড়তাম, ইংলিশ পড়তাম, বাট ওর স্কুল যেহেতু আলাদা ছিল তো আমাদের সঙ্গে কথাবার্তা হতো। এখানে
আমি ওর নামটা বলি। ওর ওর হ্যাঁ, ওর আমি নামটা একটা, অ্যাকচুয়ালি আমি অরিজিনাল নাম বলছি না, এখানে আমি ওকে একটা নামে সম্বোধন করছি, প্রীতি। ঠিক আছে? তো প্রীতি আমার টিউশনে, আমরা ইংলিশ পড়তাম একসাথে, এবং ইংলিশের পর তারপর কলেজে উঠে আমরা একই সঙ্গে যাওয়া আসা করতাম, যেহেতু আমরা একই কলোনিতে থাকতাম। আমাদের একটা কলোনি ছিল, সেই কলোনি মানে কোল কলোনি আর কি, মানে আর কি কলিয়ারির ম্যাক্সিমাম যারা স্টাফ ছিলেন তারাই ওই আবাসনগুলোতে থাকতেন। তো আমরা একই সঙ্গে যাওয়া আসা করতাম। ঠিক আছে? তো প্রীতিরা প্রথমে থাকতো একটা অন্য জায়গায়, মানে কলিয়ারির তো দেখবে যখন ট্রান্সফার হয় তখন তো কোয়ার্টার চেঞ্জ হয়। তো প্রীতিরা প্রথমে একটা বর্ধমানের একটা কলিয়ারি, অন্য কলিয়ারিতে থাকতো, তারপর ওর বাবার ট্রান্সফার হয় আমার বাবা যে কলিয়ারিতে কাজ করতো সেই কলিয়ারিতে। তো ওরা ট্রান্সফার হয়ে ওই আবাসনটায় আসে, যে আবাসনটা কিন্তু দীর্ঘদিন বন্ধ ছিল। আমি একটা মানে কি বলবো, একতলা কোয়ার্টার, ছোট্ট বি টাইপ কোয়ার্টার। ঠিক আছে? B12 নাম্বার ছিল কোয়ার্টারটা, মানে কোয়ার্টারটা দীর্ঘদিন বন্ধ ছিল। দীর্ঘদিন বলতে আমরা কিন্তু কোনোদিন ওই কোয়ার্টারটায় কোনো ফ্যামিলিকে দেখিনি। আমি যতদিন ওখানে ছিলাম ততদিন আমি কোনো কাউকে দেখিনি ওই কোয়ার্টারটাতে থাকতে। দীর্ঘদিন বন্ধ ছিল, B12। ঠিক আছে? তো প্রীতি যখন কলেজে অ্যাডমিশন নেয় ঠিক তখনই ওর বাবার ট্রান্সফার হয় এবং ওরা ওই B12 এ শিফট হয়। ঠিক আছে? তো B12 এ শিফট হওয়ার পর আমাদের একটু মানে একটু বন্ধুত্বটা বাড়ে, যেহেতু একই কলোনির একই কলেজে তারপর পড়াশোনা করছি। তো এমনি পড়াশোনার জন্য ও আমার বাড়ি আসতো, আমিও কখনো কখনো ওর বাড়ি যেতাম। ঠিক আছে? ওর মা বাবা ভীষণ ভালো ছিল। ওর বাবা একদম অমায়িক লোক। ওর বাবা কলিয়ারিতে সার্ভিস করতো, ওর মা হাউস ওয়াইফ ছিল। আর ওর ভাই আছে, ভাই মানে একটি ভাই ছিল মানে আছে এখনো। সেই ভাইয়ের তখন বয়স ছিল, ওর ভাই পড়তো মনে হয় ক্লাস 8 বা 9, ছোট ছিল ওর থেকে। তো ঘটনাটা শুরু হয় কিভাবে, ওরা বাড়িতে শিফট হলো, ওদের বাড়িতে গৃহপ্রবেশের পুজো হলো। গৃহপ্রবেশের পুজো হওয়ার পর 1 সপ্তাহ পর জানতে পারলাম যে ওর মায়ের একটু শরীর খারাপ। তো শরীর খারাপ বলে ওর মা কিছুদিন মামা বাড়ি যাবে, মানে ওর যে মামা, ওর আচ্ছা এটা এখানে আরেকটা জিনিস একটু বলে দিই তাহলে সবার বুঝতে সুবিধে হবে। ওর যে মামা সেও কিন্তু কলিয়ারিতে কর্মরত, ওই সেম কলিয়ারিতে। আর ওর যে মামা বাড়ি মানে সেটা ওই কলোনির থেকে সামনে, মানে বোঝাতে পারলাম? ওর মায়ের যে ভাই সেও কিন্তু কলিয়ারিতে চাকরি করে এবং একটু দূরেই ওর মামা বাড়ি, বেশি কিন্তু মানে বেশি ডিস্টেন্স নয়, হয়তো 2-4টে মানে গলি ছেড়ে ওর মামা বাড়ি। তোর মা কিছুদিন মামা বাড়ি যায়, ও তখন মামা বাড়িতে মাঝে মধ্যে থাকে, মাঝে মধ্যে বাড়িতে থাকে, এরকম ভাবে ঠিক চলছিল। চলতে চলতে ওর বাবা কিন্তু খুব মানে ভালো ছিল, অফিস টফিস করতো। ওর ভাইও খেলাধুলা করতো, এমনি আমরাও একসাথে খেলাধুলা করতাম, আমাদের একটা গ্রাউন্ড ছিল সেখানে। তো মাঝে মধ্যেই ও বলতো যে আমি আগে যেখানে থাকতাম না সেখানে আমার আরো মানে খুব ভালো লাগতো, এখানে আসার পর আমি একটু একা হয়ে গেছি। প্রীতি প্রায়ই বলতো যে আমি একটু একা হয়ে গেছি, বন্ধু আছে কিন্তু একটা হয় না যে চাইল্ডহুড ফ্রেন্ড দেখবে যারা হয় তাদের সঙ্গে যে বন্ডিংটা সেটা তো আর কলেজের ফ্রেন্ডের সঙ্গে দেখবে সেই বন্ডিংটা কিন্তু খুব কম হয় না বলে আমি বলছি না, কিন্তু কম হয়। তো এমনি ফার্স্ট ইয়ার পেরোলো, এবার প্রবলেমটা শুরু হলো 1 বছর যেদিন ওদের হলো ওই কোয়ার্টারে, ওই আবাসে ওই B12 যে কোয়ার্টারটা সেখানে শিফট হওয়ার 1 বছরের মাথায় ফার্স্ট যে ইনসিডেন্টটা হলো, একদিন সকালবেলা ভোর 5টার সময় প্রীতি আমার বাড়ি এসে আমার দরজা নাড়ছে যে আমার মাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটাল নিয়ে যেতে হবে, কলিয়ারির হসপিটাল, আমার মায়ের বুকে প্রচন্ড ব্যথা করছে। ঠিক আছে? এরপরে আমরা সবাই গেলাম, আর আমাদের হসপিটালটা ছিল আমাদের ওই কলোনি থেকে একটু দূর, মানে মোটামুটি তুমি ধরে নাও 4-5টা স্টপেজ তারপর। ঠিক আছে? ওই 20-25 কিলোমিটার, 20 কিলোমিটার অমনি হবে। ঠিক আছে? ওর মাকে ভর্তি করা হলো। ওর মা ভর্তি হওয়ার পর ওর মায়ের অবস্থা আরো ডিটোরিয়েট করতে শুরু করলো, মানে ভালোর থেকে খারাপের দিকে গেল কিন্তু জিনিসটা। তো আইসিইউতে ভর্তি করার পর ওর মাকে প্রাইভেট হসপিটালে ট্রান্সফার করা হলো।
ওর মায়ের 3টে হার্টে ব্লক ধরা পড়লো, আর্টারিতে 3টে ব্লক। এবং ওই হসপিটালে ওই চিকিৎসার মানে সুযোগ নেই বা ওই ধরনের চিকিৎসা হয় না বলে ওনাকে একটা আমাদের বর্ধমানের একটা সিটি, খুব নামকরা সিটি আসানসোল, জানো হয়তো, আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে ট্রান্সফার করা হলো। ঠিক আছে, আচ্ছা। হুম। ওই দিনই সেম ডেতে 2 ঘন্টার মাথায় ইসিজি করার পরে ওখানকার ডক্টররা সিদ্ধান্ত নিলেন যে এখানে উনি ট্রিটমেন্ট বেটার হবে না। আসানসোলে যে হসপিটালিটিতে ট্রান্সফার করা হলো সেখানে ওনাকে নিয়ে যাওয়া হলো, ওর মাকে আমরা সবাই দেখতে গেলাম। ওর মাকে সিসিইউতে দেওয়া হলো। হুম। ঠিক আছে, সিসিইউতে বিকেল 4টের সময়, আমার এখনো মনে আছে, প্রীতি সকাল থেকে বিকেল 4টে অবধি হসপিটালে ছিল। বিকেল 4টের সময় আমি গেছিলাম, আমরা বাসে করে গেছিলাম। যাওয়ার পরে ওর সাথে কথাবার্তা বলে আমরা বললাম যে তুই তাহলে একবার একটু বাড়ি চল। ওর মামা টামা, তখন মামি সবাই চলে এসছে, মামি আছে, আরো 2 মাসি এসছে। ঠিক আছে, তাই বললাম ওনারা তো আছেন, তুই একবার চল, একটু কিছু খাওয়া দাওয়া করে নিবি আর ড্রেসটা চেঞ্জ করে নিবি। সকাল থেকে মানে বুঝতেই পারছো, একটা মেয়ে, একটা ছোট ভাই ক্লাস 8-এ পড়ে, সে কিছুই বোঝে না সেই সময়। ক্লাস 8-এর বাচ্চা মানে তার কাছে তো আর মানে সে কিছুই বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি তার বাড়িতে কি হচ্ছে। বাট প্রীতি যে, সে তো ম্যাচিওর, সে তো একটু ম্যাচিওর, সে জিনিসটা বুঝতে পারছে যে কি হচ্ছে। ওর বাবাও খুব ভেঙে পড়লো। তো ও এলো বাড়ি এসে ও ড্রেস চেঞ্জ করে জাস্ট খেতে বসেছে। আমার এখনো মনে আছে, ওর বাড়িতেই আমি ছিলাম রাত 8টা 5 তখন বাজে। রাত 8টা 5-এ ওর কাছে ফোন এলো হসপিটাল থেকে, তোমার মায়ের হার্ট বন্ধ হয়ে গেছে, ইমিডিয়েট তোমরা হসপিটালে এসো। ওর বাবা অ্যাকচুয়ালি ডিউটি করে সেই মাত্র, মানে ওর বাবা ডিউটি করে না, সরি আমি ভুল বলছি, ওর বাবা আর ও অ্যাকচুয়ালি বাড়ি এসেছিল আর ওর মামিরা ওখানে হসপিটালে ছিল। ঠিক আছে, কিন্তু যেহেতু যেগুলো ফর্মালিটিতে ওর বাবার সাইন ছিল, সেই জন্য ডক্টর ওর বাবাকে মানে প্রীতিকে ফোন করে ওকে হসপিটাল থেকে জানানো হয় ইমিডিয়েট আসার জন্য। তো এরা সঙ্গে সঙ্গে বেরোলো, তো ওদের সাথে আমিও গেলাম। তো যাওয়ার পর দেখলাম যে প্রায় 5 জন ডক্টর ওর মাকে ঘিরে দাঁড়িয়ে আছে, প্রচুর নার্স রয়েছে, প্রচুর মানে বাইরে যারা, মানে এরা সিসিইউ মানে বুঝতেই পারছো ভিতরে অতজনকে অ্যালাউ করবে না। এবারে এরা 2 জন যখন গেল, এদেরকে বলছে যে অনেক নাকি ওষুধ দেওয়া হয়েছে কিন্তু প্রেসার প্রচন্ড ফল করে গেছে, হার্ট বন্ধ হয়ে গেছে, হার্ট মানে করছে না, রেসপন্স করছে না, এবং প্রচুর নাকি ওষুধ দেওয়া হয়েছে কিন্তু মানে পালস পাওয়া যাচ্ছে না। আচ্ছা। দীর্ঘ 8 ঘন্টা পর্যন্ত ডক্টররা আমাদের মেশিন দিয়ে নিঃশ্বাস নিচ্ছিল, মেশিন দিয়ে। আচ্ছা। এটা আমি কিন্তু দেখেছিলাম সেই সময়, মেশিন দিয়ে নিঃশ্বাস প্রশ্বাসটা চলছিল। ঠিক আছে, তো 8 ঘন্টা পর ওরা বলল যে আমাদের পক্ষে বাঁচানো সম্ভব হলো না, প্রীতির মা কিন্তু মারা গেল। ফার্স্ট ডিজাস্টার ওর ফ্যামিলিতে, ওর মা কিন্তু মারা গেল ওই আবাসনে আসার ঠিক 1 বছরের মাথায়। প্রীতি সামনের থেকে ওই জিনিসগুলো দেখার পর, আর ওর সাথে যেহেতু অনেকে ছিল এবং আমরাও সেই সময় ছিলাম, একটা কলেজে, দেখো মানে এটা আমি তোমাকে বলছি যেহেতু আমি নিজে একজন মেয়েরা তো খুব কম বয়সে ম্যাচিওর হয়ে যায়, আমরা এটাই সবাই মানে বলি যে মেয়েরা, হ্যাঁ জেনে আসছি, কিন্তু আমি সেই সময় দেখেছিলাম যে প্রীতি কিন্তু ম্যাচিওরের জায়গায় প্রীতি কিন্তু ধাক্কা বা শকের একটা মানে ট্রমাতে চলে গেল। কথা কম বলা, ও একদম চুপচাপ হয়ে গেল। মানে ওর বাবা আমাদেরকে বলতো যে একটু ওকে ও যাতে কথা বলে, একটু ওর সাথে কথা বলার চেষ্টা, ও একদম চুপ হয়ে গেল। ওই যে ডাক্তারের কথাটা ও শুনলো, এবং ওর যে ভাই, সে বাড়িতে, সে কিছুই জানে না। ঠিক আছে, সে বাড়িতে সে ওর রিলেটিভদের কাছে, মানে রিলেটিভ মানে ওর বাড়িতে যারা আর কি ছিল। আর তখনকার দিনে সত্যি কথা বলছি, তারা কোয়ার্টারের মধ্যে মানে এত বেশি মিল ছিল, যদি কারোর বাড়িতে কারোর কিছু হতো না, তো আশেপাশের বাড়ির লোকরাও
যেন তাকে নিজের ফ্যামিলির একটা লোক বলে মনে করতো। মানে তুমি যদি দেখো যে ওই B12 ঘটনা ঘটেছে তো, আশেপাশের হয়তো B8 B7 পর্যন্ত তো রান্না বান্না কিচ্ছু হয়নি, সবাই কিন্তু দৌড়াচ্ছে সকাল থেকে। মানে এই ব্যাপারটা কিন্তু ছিল, যেটা এখনকার দিনে কিন্তু আর নেই। মানে তুমি যদি দেখো, মানুষ বড্ড বেশি ইন্ডিভিজুয়াল হয়ে গেছে, এখন আর ওই ইউনিটিটা নেই যেটা তখন ছিল। তো হসপিটালে এই জিনিসটা হওয়ার পাচা, এবার আমি তোমাকে একটা জিনিস বলছি, এটা আমি তোমাকে একটু বলে রাখি, যে হসপিটালে ওর মা মারা গেছিল, এই হসপিটালটার একটা খুব বড় কাহিনী আছে। এটাও আমি কোনোদিন কিন্তু তোমার মাধ্যমে তোমার দর্শকদের আমি কিন্তু জানাবো। মানে ওটা ভৌতিক ব্যাপার একটা? একদম ভৌতিক ব্যাপার বলবো না, এটা ভৌতিক ব্যাপার নয়, বিজনেস, অলৌকিক না, বিজনেস, মানে মেডিকেল বিজনেস। আমি বোঝাতে পারছি যে মানে কি বলবো, যাই হোক ওটা নিয়ে আলোচনা না করাই বেটার। হ্যাঁ, তো আমি এটা নিয়েও কোনোদিন বলবো, কারণ একটু আমি বলি, ওই একই হসপিটালে আমি আমার মাকেও হারিয়েছি। আচ্ছা। ওই যে হসপিটালে প্রীতির মা মারা গেছিল 2019 সালে, আমার মাও কিন্তু ওই হসপিটালেই মারা যায়। ওকে। হ্যাঁ, তো ওই হসপিটালটা নিয়ে কোনোদিন তোমাকে বলবো, মানে তোমার শ্রোতা বন্ধুদের। তো এই হলো প্রীতির বাড়িতে প্রথম ডিজাস্টার। প্রীতিরা সেই দিন ডেড বডি ছাড়লো না, কারণ ওদের ফর্মালিটিস, অনেক রাত হয়ে গেছিল যেহেতু, কারণ অনেক ফর্মালিটিস ছিল, তারপর অনেক কিছু যেগুলো থাকে নিয়ম কারণ অনেক কিছু ছিল। ওরা পরের দিন, মানে বডি হসপিটালেই ছিল, পরের দিন ওকে নিয়ে আসা হলো ওর মাকে কলোনিতে সবাই নিজের মতন, মানে নিজের ভাবে মানে শ্রদ্ধা জানালেন ওনাকে, এবং ওনাকে শ্রদ্ধা জানানোর পর ওনার শেষকৃত্য হলো। ওনার কাজ কিন্তু প্রীতি করেছিল, ওনার ছেলে কিন্তু করেনি। ওর ছেলে তো খুব ছোট, ক্লাস 8, মানে বুঝতে পারছো, খুবই ছোট। এবং ওর ভাই, মানে ওর ভাইকে আমি ওই একটা অসহায় কোশ্চেন যে মা কখন আসবে, প্রীতিকে বারবার ওর ভাই কিন্তু ওই কোশ্চেনটা করতো, মা কখন আসবে। আস্তে আস্তে যখন ও বুঝলো যে মা আর ফিরবে না, তখন ও কিন্তু, মানে আমি বলছি, এগোচ্ছে তত বলবো। তো এই হলো প্রথম ঘটনা ওর বাড়িতে। এই জিনিসটা হওয়ার পর যেমনি 13, মানে যা শ্রাদ্ধ শান্তি যা হয় এসবগুলো পেরোনোর পর ও কলেজ টলেজ তো বন্ধ, মানে সেকেন্ড ইয়ার তখন আমাদের, তো ও তো কলেজ খুব একটা যেত না। আমি ওকে মাঝে মধ্যে নোটস দিতে যেতাম, খুব একটা ও যেত না পড়াশোনা থেকে, মানে চেষ্টা করছিল ট্রমাটাকে নেওয়ার, কিন্তু ও পাচ্ছিল না। অ্যাকচুয়ালি কি না, মানে ও সবকিছু তো শেয়ার করতে পারতো না, কারণ ওর ভাইকেও তারপর ওকে দেখতে হতো। ওর বাবা কিন্তু কোনো ধরনের, মানে ওর বাবা কিন্তু অনেক, মানে একটা, মানে 24 ঘন্টা একজন থাকতো ওদের কাছে রান্না বান্না সবকিছু করার জন্য। তারপর ওর বাবা অফিস আস্তে আস্তে শুরু করলো। ওর বাবা যতটা পারতো কিন্তু সময় দেওয়ার চেষ্টা করতো, আমি এটা কোনোদিনই ওর বাবার দোষ দেব না। কিন্তু একটা ইনসিডেন্ট মানুষের বাড়িতে হঠাৎ হয়ে গেলে না, সেটাকে কাটিয়ে ওঠা খুব মুশকিল। হ্যাঁ, বাস্তবে সেটাকে কাটিয়ে ওঠাটা, ওই 2-4 দিন তো ধরো রিলেটিভরা অনেকে ছিল, তো খুব একটা বুঝতে পারেনি, কোয়ার্টার গম করছে অনেক লোক। কিন্তু যখন সবাই চলে গেল আস্তে আস্তে, ওর মামারা খুব ভালো ছিল, ওর যে মামা সে খুব ভালো ছিল, সে কন্টিনিউয়াসলি আসতো, মামিও আসতো। কি আছে নাকি? হ্যাঁ আছে, মানে এখনো ওরা ওখানেই থাকে। তো এই হচ্ছে প্রথম হলো। তো আস্তে আস্তে দেখলাম প্রীতি একটু একটু করে আমাদের সঙ্গে, মানে টিউশন এলেও ও, মানে টিউশন না, কলেজ এলেও ও কি করতো, মানে ম্যাম স্যাররাও জানতেন, তো হয়তো একটা ক্লাস করে বাড়ি চলে এলো, 2টো ক্লাস করে বাড়ি। ও পুরো কলেজ কিন্তু করতো না, পারতো না হয়তো, বা মেন্টাল অবস্থাও সেরকম ছিল না। তো আমি ওকে নোটস দিতে যেতাম। ওর ঠিক 1 বছর এই মধ্যে এই ঘটনাটা ঘটলো, ওই কোয়ার্টারে শিফট হওয়ার, B12 শিফট হওয়ার পর। B12 শিফট হওয়ার ওই 1 বছরের পর, যে 1.5 বছরের মাথায়, মানে ওর মা মারা যাওয়ার ঠিক 6 মাস, 6 মান্থসের মধ্যে এবার ঘটলো ওর বাড়িতে আরেকটা ডিজাস্টার। কি ঘটলো,
রাত্রেবেলা ওর বাবা ডিনার করেছে, ঠিক আছে, ডিনার করে ওদেরকে ঘুমোতে যেতে বলেছে। সকালবেলা ওর বাবা সেদিন ওদের কাজের যে যিনি ছিলেন তিনি আসেননি। আচ্ছা। তো প্রীতি ওর বাবাকে চা করে দিয়েছিল। ওর বাবা চা বিস্কুট খেয়েছে। খেয়ে ওর বাবা ওদের প্রীতি কলেজ বেরোবে, স্নান করতে ঢুকেছে, আর ওর ভাই টিউশন পড়তে গেছিল। ওর বাবা সুইসাইড করে গলায় দড়ি নিয়ে। আচ্ছা, পরে কোনো কারণ ছাড়াই? কোনো কারণ ছাড়াই। প্রীতির চিৎকারে আশেপাশের লোক বেরোয়। আমরা একটু দূরে থাকতাম, আমরা শুনতে পাইনি। আশেপাশের লোকজন আমাদেরকে খবর দেয় যে ওর বাবা এরকম সুইসাইড করে নি। চিন্তা করো, একটা একটা ভালো চাকরি করা মানুষ হঠাৎ করে, কোনো সুইসাইড নোট নেই, কিছু নেই, হঠাৎ করে কিন্তু সুইসাইড করলো। কিন্তু হ্যাঁ, এই জিনিসটা আমি বলবো যে ওর বাবা কিন্তু অনেক চুপচাপ হয়ে গেছিল। ওর বাবা কথা খুব কম বলতো। তারপর ওর মায়ের যে মৃত্যুটা না, সেটা ওর বাবা অ্যাকচুয়ালি সহ্য করতে পারেনি। এটা আমরাও বুঝতে পেরেছিলাম, আর কোনো কিছু পাওয়া যায়নি। তো এবার কি হলো, তো সুইসাইড মানেই বুঝতে পারছো, কেউ বডি টাচ করছে না, কারণ পুরোটাই একটা অন্য ম্যাটার, ওটা অন্য দিকেই যায়, তুমিও জানো সেটা। তো যাই হোক, পুলিশ এলো, পুলিশ এসে বডি করে পোস্টমর্টম হলো, পিএম হলো। পিএম এ নর্মাল যে রিপোর্ট, কি কারণে হয়েছে, ওই দড়ি দিয়েছিল তো, শ্বাস বন্ধ হয়ে গেছিল গলায় দড়ি দেওয়ার ফলে, সেটাই আসে পিএম রিপোর্টে। তো প্রীতি একটা শোক কাটিয়ে উঠতে পারলো না, আরেকটা কিন্তু বড় ধাক্কা ওর জীবনে হয়ে গেল। অ্যাকচুয়ালি তুমি দেখো যে মায়ের মৃত্যুটাও কিন্তু এখনো কাটিয়ে উঠতে পারেনি, 1 বছর হয়নি ওর মায়ের মারা যাওয়া। 6 মাসের মাথায় ওর বাবা সুইসাইড করল। এবং এই ঘটনাটা এবার তোমাকে আমি বলি যে প্রীতি সেই সময় কলেজের সেকেন্ড ইয়ার, তোমাকে বললাম সেকেন্ড ইয়ারে সেই সময় পড়ছিলাম। তো এবার ব্যাপারটা হচ্ছে যে সেই সময় প্রীতি সেকেন্ড ইয়ারে পড়ে, ওর গ্র্যাজুয়েশনও কমপ্লিট করতে পারেনি সেই সময়। ওর বাবা যেহেতু সরকারি জায়গায় কর্মরত ছিলেন, তো এটা সরকারেরই রুল যে মারা গেলে তার চাকরিটা দেওয়া হয়, তুমিও জানো সেটা। এবং যেহেতু ওর ভাই খুবই ছোট ছিল, তখন ক্লাস 9-এ উঠেছিল, ঠিক আছে, তোর ভাইয়ের তো বয়স হয়নি চাকরিটা পাওয়ার। তো প্রীতিকে বাধ্য হয়ে, কারণ ঘর তো চালাতে হবে তাই না, খাবে কি চাকরি না, সেটাই তো, বাধ্য হয়ে ওকে ওর বাবার সার্ভিসটাও পায়। সেখানেও ওকে একটু লড়াই করতে হয়, কারণ সুইসাইড করলে ইন জেনারেল চাকরি হয় না। হ্যাঁ, একটু ন্যাচারাল যেহেতু ডেথ ছিল না, কিন্তু সেই সময় বুঝতে পারছো তো, ওর মুখের দিকে তাকিয়ে অনেকে একটা বলতে পারো যে একটা ফ্যামিলি পুরো নিঃস্ব হয়ে যাবে। সত্যি কথা বলতে, ধরো ওর বাবা রিটায়ারও করেনি যে একটা মোটা টাকা পেয়েছে বা সেটা ব্যাংকে রেখে খাবে, সেই অবস্থাও তো নেই অ্যাকচুয়ালি। তো কোয়ার্টারটাই ভরসা। তো ও চাকরিটা পায়, ওর গ্র্যাজুয়েশনও কমপ্লিট করতে পারলো না, ওকে চাকরিতে জয়েন করতে হলো। ও নর্মাল ওই জেনারেল মজদুর যে হয়, যেটা নর্মাল জিএম বা আমি জানি না কি ক্যাটাগরিতে, ও চাকরি পায়। তো এই ইনসিডেন্টটা হওয়ার পর যখন প্রীতি চাকরি পেল, তখন প্রীতির সঙ্গে প্রীতি তার কলেজ করতে পারলো না, ওকে পড়াশোনাটা বাধ্য হয়ে ছাড়তে হলো। ওর ভাই পড়াশোনা করছে, 9-এ পড়তো তখন। তো চাকরিটা পাওয়ার পর মোটামুটি দেখছিলাম যে ঠিক আছে, ও চাকরি পেলো, কিন্তু ওর আমাদের খুব বন্ধু ছিল তো, ধরো ওর সঙ্গে আমার তো ফার্স্ট পরিচয় না, আমি ওকে অনেকদিন ধরে চিনি। চাকরি পাওয়ার পর ও কিন্তু আরো একা হয়ে গেল। একা কি, ধরো বাবা মাকে ওরকম ভাবে হারানো, বাড়িতে ধরো লোক বলতে ওর ভাই। এবার ভাইয়ের সঙ্গে তো আরো সব কথা ধরো শেয়ারও করা যায় না, ওর ভাই অতটা বড়ও নয় যে কথা বুঝবে ওর কথা। এবার ওর মামারা, ওর যে মামা বাড়ি, সে মামা বাড়ির মানুষরা খুব ভালো, ওদেরকে খুব হেল্প করতো। সত্যি অত হেল্প হয়তো আমাদের
মানে মামা বাড়ি হলে করতো না, বাট ওর মামা বাড়িতে কিন্তু অনেকটাই হেল্প করতো। ওর মামা রেগুলার যাওয়া আসা করতো, খোঁজ খবর নিত। এই ঘটনাটা হওয়ার পর, ওর বাবার ইনসিডেন্টটা হওয়ার পর কিন্তু ওর মামা একটা ডাউট করে যে বাড়িটাই কোনো সমস্যা আছে। ওর মামা কালী ঠাকুরের ভক্ত, মা কালীর ভক্ত, এবং ওর মামা রেগুলার কিন্তু তারাপীঠ যায়, রেগুলার যায়, ঠিক আছে, রেগুলার তারাপীঠ যায়, রেগুলার মানে তারাপীঠে পুজো আচ্ছা, যজ্ঞ টজ্ঞ এগুলোতে খুব বিশ্বাস করে মানুষজন, যেটা হয় খুব বিলিভ করে। তো ওর মামা কিন্তু ডাউট করতে শুরু করলো এই বাড়িটাই কোনো, এই B12 বাড়িটাই কোনো সমস্যা আছে একদম। এবং এরপর যে জিনিসগুলো হলো সেটা আমি তোমাকে বলি যে কি কি হতে শুরু করলো। সব থেকে আশ্চর্যজনক যেটা, যে ও যে বাড়িটায় থাকতো সেই বাড়িটায় কিন্তু কোনো প্যারানর্মাল কিচ্ছু ছিল না, ঠিক আছে, এটা আমি একদম পরিষ্কার করে বলে দিই। কোনোদিন আমি প্রীতির মুখে শুনিনি যে ও কাউকে দেখেছে বা ও কোনো আওয়াজ পেয়েছে বা কারোর অবয়ব দেখেছে। যেটা হয় একটা বাড়িতে সমস্যা থাকলে বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি থাকলে আমরা তো এগুলোই জানি না, যে কোনো বাড়িতে যদি প্রবলেম থাকে, ঠিক আছে, ওদের মুখে, ও প্রীতির মুখে কিন্তু আমি কোনোদিন শুনিনি, বা ওর মা যতদিন দেখেছিল ওর মাও কিন্তু কোনোদিন, একটু শরীর হয়তো ওর মায়ের অসুস্থ থাকতো, কিন্তু মানে মারা যাবে সেরকম কিছু আমরা কোনোদিনও, যেরকম আমরা শুনে থাকি যে শরীর খারাপ বা কিছু, হ্যাঁ মানে একটু টুকটাক মানে কোমরে ব্যথা ট্যাথা, এগুলো নর্মাল যেগুলো হয়। আর এই জিনিসটা খুব অবাক করা জিনিস, ওর বাড়িতে কিন্তু কোনোদিন শুনিনি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি কোনো কিছু হয়েছে। রেগুলার ওর বাড়িতে কিন্তু নিত্য পুজো হতো। নিত্য পুজো মানে ওর মা কিন্তু খুব পুজো আর্চা করতো, ওর মা খুব ঠাকুর ভক্ত ছিল, ওর মামাও খুব ঠাকুর ভক্ত, এবং প্রীতিও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রেগুলার ঠাকুরকে পুজো করে। ওরা কিন্তু পুজোতে খুব বিশ্বাসী, রেগুলার পুজো হতো। পূর্ণিমা, যেটা আমরা সবাই জানি যে পূর্ণিমাতে মানুষ সত্যনারায়ণের পুজো করে, ওদের বাড়িতে কিন্তু পুজো হতো। মানে যখনই ওর মা মানে কি বলবো, মানে 1 বছরের মাথায় তো ঘটনাটা ঘটেছিল, মোটামুটি আমি অন্তত দেখেছি মানে 2 বার হয়তো আমি ওদের বাড়িতে প্রসাদ খেতে গেছি, এরকম হয়েছে। রেগুলার পুজো আচ্ছা হতো ওর বাড়িতে, কিন্তু কোনো ধরনের, আমি অনেকবার ওই B12 এর কোয়ার্টারে গেছি, আমি কোনোদিনও কিন্তু আমার মনে হয়নি এখানে কিছু ভূত মানে যেটা ওই ব্যাপার আছে, বা তখন তো এগুলো আমরা কিছু ভাবিনি বা ভয় লেগেছে কোনোদিন ওর বাড়িতে। অনেক সন্ধেবেলাতেও আমি ওর বাড়ি থেকে ফিরেছি। আচ্ছা, ওর বাড়ির উঠোনে না একটা আম গাছ আছে, এটা আমার বলা হয়নি। আচ্ছা, এই আম গাছটার একটা ব্যাপার আছে, এই আম গাছটায় কিন্তু প্রতি বছর আম হয় না। এই আম গাছটার একটা ব্যাপার আছে যে যদি এই বছর আম হলো, ধরো 2024-এ আম হয়েছে, 2 বছর পর আবার মানে 2 বছর পর আবার আম হবে, মানে একটা গ্যাপ থাকে, প্রতি বছর কিন্তু মুকুল আসে না। এই জিনিসটা কিন্তু ওই কোয়ার্টারের ওই আম গাছে আমরা কিন্তু লক্ষ্য করেছি, কারণ দীর্ঘদিন ওটা বন্ধ ছিল, তো দীর্ঘদিন যেহেতু কোয়ার্টারটা বন্ধ ছিল, তো আম গাছে আমরা তো দেখতাম আম যখন গ্রীষ্মকালে হয়, দেখা তো যায় ডেফিনেটলি, তো হয়তো 2-3 বছর পর হঠাৎ করে একবার দেখছি প্রচুর মুকুল চলে, 1 বছর, আবার দেখছি 2 বছর কোনো মুকুলই নেই। এই একটা ব্যাপার কিন্তু ওদের ওই আম গাছের ওখানে কিন্তু আমি লক্ষ্য করেছি, একদম উঠানে ওটা ছিল, উঠানে গাছ ছিল। ওই গাছ নিয়েও কিন্তু কোনোদিনও দাদা কোনো প্যারানর্মাল জিনিস কিন্তু হয়নি, আমি এটাও পরিষ্কার করে দিই, যে গাছে কেউ বসেছে দেখা গেছে বা ও শুনে থাকি কিছু হয়নি, কিচ্ছু না। কিন্তু ওর মামা কিন্তু যেহেতু প্রচন্ড কালী ঠাকুরের ভক্ত, ওর মামা কিন্তু যখন ওর বাবার মৃত্যুটা হলো, তখন কিন্তু ওর মামা একদম মানে একদম ওর মামা কিন্তু শিওর ছিল যে এই বাড়িটায় কোনো প্রবলেম আছে। এবার বলি যে প্রীতির সঙ্গে কি সমস্যা হতো। দেখো, একটা সরকারি চাকরি করে এবং সেটা কেন্দ্রীয় সরকারের চাকরি, তো সরকারি চাকরিতে তুমি জানো যে অনেক নিয়ম কারণ থাকে। হ্যাঁ, তো প্রীতি এমনি জয়েন করেছে, ঠিক আছে, চাকরি করছে, চাকরি করতে করতে হঠাৎ মানে ও মাঝে মাঝে এটা মানে করতো। আমি এই 4 বছর হয়েছে হয়তো আমি কোয়ার্টার থেকে শিফট করে, 4 বছর না তার বেশি হবে, আমি কোয়ার্টার থেকে শিফট করে গেছি অন্য জায়গায় ফ্ল্যাটে। আমি শুনেছি, ওর মামার কাছে শুনেছি, ওর সঙ্গে এখন দেখা খুব কম হয়, হয়তো ওই দিকে গেলে বা ব্যাংকে কোনোদিনও দেখা হয়ে গেল সেরকম। তো শুনেছি যে
হয়তো 3 দিন অফিস আসেনি, হঠাৎ আচ্ছা। মানে পরপর 3 দিন অফিস আসেনি। আর ওর ভাই কিন্তু বাড়িতে থাকতো, হুম। ঠিক আছে। আর ওর বাড়িতে 24 ঘন্টা কিন্তু এখনো ওই ভদ্রমহিলা কিন্তু থাকে, ওই যে ভদ্রমহিলা ওর বাবার টাইম থেকে আছে, ওই ভদ্রমহিলা কিন্তু থাকে এখন, ঠিক আছে। আচ্ছা। রান্না বান্না করে আর কি, ভাইকে দেখে। 3 দিন অফিস আসেনি, কি ব্যাপার কিছুই না, কোথায় গেছিল যে কেউ জানে না। 4র্থ দিনে আবার অফিসে উদয় হয়েছে, কেউ বুঝতে পারছে না ও কোথায় গেছিল, কিছু কাউকে বলছেও না। ছিলাম না, একটু বাইরে গেছিলাম। কোথায় গেছিল, কেন গেছিল, মানে কি জন্য গেছিল, মানে তো যেহেতু ধরো ও তখন চাকরিতে জয়েন করেছে, চাকরি জয়েন করার পর হয়তো 1-2 বছর ওর চাকরিও করা হয়ে গেছে, অতটা ম্যাচিওর নয়। তো ওর মামা একটু ওকে মানে একটু চোখে চোখে রাখা যেটা হয়, যে কোথায় গেছিলি, মানে কেন কি জন্য গেছি, মানে ওর এমন এমন হতো যে ওর মামা হয়তো ওর মামা অ্যাকচুয়ালি আলাদা ডিপার্টমেন্টে চাকরি করতো, মানে করে আর কি, আর ও আলাদা ডিপার্টমেন্টে করে। তো ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় ওর মামার কাছেও ইনফরমেশন নেই যে ও কোথায় গেছে, মানে ওর মামারাও কেউ জানে না যে ও কোথায় গেছে। আচ্ছা। তারপর একটা কি, প্রীতির মধ্যে এখন যেটা আমরা লক্ষ্য করি, মানে এখন যেটা আমি আমার বান্ধবীদের মুখ থেকেও শুনেছি, কারণ ওই এলাকাতে যেহেতু কলেজের আমরা অনেকেই, মানে ও যেখানে চাকরি করে আর কি, সেখানে অনেকেই আছে যাদের হাজবেন্ড বা যারা হয়তো চাকরি পেয়েছে, বাবার চাকরি পেয়েছে, তো তারাও তো চাকরি করে। এবারে তাদের মুখেও আমি শুনেছি যে একটু আনস্টেবল কথাবার্তা বলে, মানে স্টেবল নয়, মানে ওর কথার মধ্যে না কোনো মিল নেই, মানে হঠাৎ এমন একটা ধরো কথা বললো যেটার কোনো লজিক নেই, মানে মানে তোমাকেও চিন্তায় ফেলে দিল। যে এই একদিন যেমন বলছে যে আমাকে, মানে আমার সঙ্গে যে অনেকদিন আগে দেখা হয়েছিল, আমাকে বলছে আমার একা একা ভাল লাগে না। আমি ওকে বললাম যে দেখ, জীবনে যেটা হয়েছে সেটাকে তো তোকে অ্যাকসেপ্ট করতে হবে, এটারই নাম জীবন। যেটা হয়ে গেছে সেটাকে তো তুই চেঞ্জ করতে পারবি না, বাট এখন তোর ভাইয়ের দায়িত্ব তোর ওপর আছে। বাট তুই যদি এরকম মানে মানে এরকম করিস, হঠাৎ হঠাৎ তুই কোথায় যাচ্ছিস, কারোর কাছে কোনো ইনফরমেশন নেই, তাহলে তো তোর ভাই বড় হচ্ছে। তখন বলছে আমার ভাল লাগে না জানিস, আমার মনে হয় যে কি জন্য যে বেঁচে আছি, এই কথাটা বললো, কি জন্য যে বেঁচে আছি। এটা শুনে আমি খুব অবাক হলাম যে কি জন্য বেঁচে আছি, মানে আমি একটা জিনিস মনে করি যে দেখো আজকের ডেটে টাচুড ওর বাবার চাকরিটা ছিল বলে ওর ভাইয়ের একটা সিকিওর খাওয়া দাওয়ার অ্যাটলিস্ট অভাবটা তো হবে না, যেটা হতে পারতো। অনেক খারাপ সিচুয়েশনে যেতে পারতো, ফাইন্যান্সিয়ালি অনেক কিছু হতে পারতো, অনেক স্ট্রাগল ছিল ওর জীবনে, যেটা ওকে দেখতে হলো না, অনেক স্ট্রাগল ছিল। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এই কথাটা বললো, কি জন্য যে বেঁচে আছি, খুব শুনে আমি অবাক হলাম। আমি ওর মামাকে ফোন করে বললাম যে প্রীতি এরকম বলছিল, আঙ্কেল আপনি একটু ওকে লক্ষ্য রাখবেন। তো উনি বললেন, উনি আমাকে একটা কথা বললেন যে আমি কি লক্ষ্য রাখবো, আমি নিজেই ওকে এখনো বুঝতে পারছি না যে কি করতে চাই। ওর মামা 2-3 জন জ্যোতিষীর সঙ্গে কন্ট্যাক্ট করে, ঠিক আছে। এরপর যেগুলো হয় আমি সেগুলো তোমাকে বলছি, আফটার যেগুলো হয় তারা চেষ্টা, মানে ওর মামা 2-3 জন জ্যোতিষীর সঙ্গে কন্ট্যাক্ট করে বাড়িতে একটু শান্তি যজ্ঞ যেটা করানোর চেষ্টা করে, করতে পারেনি, বাধা করতে পারেনি। আচ্ছা, ওর মামা আরেকটা জিনিস চেষ্টা করে যে ওর কোয়ার্টারটা যদি চেঞ্জ করানো যায়, ওই B12টা চেঞ্জ করে যদি ওকে অন্য কোথাও শিফট করানো যায়। ওর মামা যেহেতু অনেক দিন ধরে চাকরি করছে, ও তো নতুন জয়েনিং, ধরো ওর কথাতে তার কোয়ার্টার চেঞ্জ হবে না ডেফিনেটলি। তো ওর মামা অনেক দিন ধরে চাকরি করছে, হয়তো একটু বলে যে একটু কোয়ার্টারটা যদি মানে চেঞ্জ করে দেওয়া যেত, বা কোনো কোয়ার্টার ধরো খালি হলো, কেউ রিটায়ার করে চলে গেল, তো তার কোয়ার্টারটাই ওকে শিফট করানোর চেষ্টা করেছে, পারেনি। ও কিন্তু এখনো ওই B12-এই থাকে, এটা কিন্তু আমি তোমাকে বলছি, এখনো ওই B12-এই থাকে। এবং সব থেকে ইম্পর্টেন্ট, তুমি এটা শুনে আরো অবাক হবে, ওই বাড়িটা থেকে কিন্তু বেরোতে পারছে না। দেখো ওর জন্য একটা বাড়ি বা ফ্ল্যাট কিনা কোনো মানে মানে কোনো ব্যাপারই না, যেহেতু একটা চাকরি করছে ডেফিনেটলি। কিন্তু এখনো পর্যন্ত ও মানে ও ফ্ল্যাট বুক করে, ফ্ল্যাট ফিনিশিং হয়ে ওর ফ্ল্যাট বন্ধ পড়ে আছে, ও শিফট করতে পারছে না। এটা কিন্তু ওর সঙ্গে এখনো স্টিল ও কিন্তু ওই কোয়ার্টারেই থাকে B12-এ, এবং B12 থেকে অন্য কোয়ার্টারেও যেতে পারছে না। নিজের বাড়ি তো ছেড়ে দাও,
অন্য কোয়ার্টারে যে শিফট করবে সেটাও কিন্তু ও করতে পারছে না। এর মাঝে ওর ভাইয়ের একটা প্রবলেম শুরু হয়। ওর ভাই নাকি মানে মাঝে মাঝে ঘুমে শিভরিং করতো, ঠিক আছে, মাঝে মাঝে ঘুমে ওর ভাই শিভরিং করতো। আচ্ছা, ঠিক আছে, এই শিভরিংটা প্রথমে ওরা এখানে লোকালে ডক্টরকে দেখায়। সে বলে অ্যাংজাইটি থেকে হয়েছে, যেহেতু এত একটা ধাক্কা পেয়েছে সেই জন্য। এই অ্যাংজাইটিক দীর্ঘদিন ওষুধ খায়, কোনো কিছু লাভ হয়নি। অ্যাংজাইটির ওষুধ চলতে চলতেই ওরা দেখো, ওরা তো বুঝতেই পারছো ওদের জন্য ভেলোর টেলোর গুলো কোনো ব্যাপারই না। ওর ভাইকে নিয়ে ভেলোর যায়, ভেলোরে গিয়েও ট্রিটমেন্ট করায়, কিন্তু সেখান থেকেও কোনো রেজাল্টও পায় না। ওর ভাই এখন বর্তমানে, আমি যতটা জানি, যে ওর ভাই এখন বর্তমানে কোনো সাইকিয়াট্রিকের আন্ডারে আছে, মানে ট্রিটমেন্টে আছে। আচ্ছা, হ্যাঁ, ওর ভাই বর্তমানে একজন সাইকিয়াট্রিকের ট্রিটমেন্টে আছে এবং রেগুলার মেডিসিন নিতে হয়। মানে ওর ভাই শিভরিং করে, নার্ভের প্রবলেম আছে, আমি যতটা জানি যে নার্ভের প্রচন্ড প্রবলেম, এবং কাঁপতে থাকে, মানে কাঁপে উইদাউট এনি রিজন। এটা হয়তো কোনো ট্রমা থেকেই ডেফিনেটলি হয়েছে, এবং ওই ট্রমা এত কম বয়সে এই জিনিসগুলো দেখা, এটা কোনো মানে খুব বড় একটা ব্যাপার। তো এই হচ্ছে প্রীতির ঘটনা। প্রীতি এখন বর্তমানে ওই B12 থাকে, এবং প্রীতি এখনো পর্যন্ত ওই কোয়ার্টার থেকে বেরোতে পারেনি। হ্যাঁ, আর কোনো প্রাণহানি ওর কোয়ার্টারে হয়নি, এটা আমি বলি। ওর মামা, আমি যতটা লাস্ট ওর মামার সাথে কথা হয়েছে, ওর মামা তারাপীঠে কিন্তু কোনো একটা যজ্ঞ করে এনেছে, ঠিক আছে, কোনো একটা যজ্ঞ বা কোনো কিছু তারাপীঠ থেকে কিছু করিয়ে এনেছে। তো তারপর থেকে তো শুনলাম যে এখন অফিস যাচ্ছে, কিন্তু এখন কথা অমনি কম বলে, কোনো সেরকম কোনো চেঞ্জেস নেই অ্যাটিটিউড বা পার্সোনালিটির মধ্যে। এমনিতেই একটু রিজার্ভ থাকতে ভালোবাসে, এখন ওর বিয়েও হয়নি। আর ওর ভাইকে নিয়েও বুঝতেই পারছো, ওর ভাইয়ের এখন থেকে সাইকিয়াট্রিকের ট্রিটমেন্টে আছে, মানে তুমি বুঝতেই পারছো যে ওর পক্ষেও ডিফিকাল্ট আগের জার্নিটা। তো এই হচ্ছে প্রীতির মানে ঘটনা। আমি যদি তোমাকে অ্যাকচুয়ালি বলি, ওরা খুব একটা হ্যাপি ফ্যামিলি হয়ে এসেছিল B12 আমি দেখেছিলাম ওর মা বাবার সঙ্গে, প্রচন্ড হ্যাপি একটা ফ্যামিলি। চোখের সামনে আমার দেখা, আমি একটা ফ্যামিলিকে শেষ হতে দেখেছি চোখের সামনে। হয়তো ফাইন্যান্সিয়ালি ওরা শেষ হয়নি, যেহেতু চাকরিটা ছিল, মেন্টালি এবং মানে পুরোপুরি শেষ হয়ে গেছে, পুরোপুরি মেন্টালি। আর ওরা তো মনে হচ্ছে যে মানে ওই ফ্ল্যাটের মধ্যে, সরি ওই কোয়ার্টারের মধ্যে একটা ওই চক্রভিউ বলে না, যেটা ওই রাস্তা খুঁজে পাওয়া যায় না, ওটাকে কি যেন একটা বলে। আচ্ছা, এবার আমি তোমাকে একটু বলি যে আমি ওর মামাকে জিজ্ঞেস করেছিলাম। ওর মামা আমাকে যখন তারাপীঠের কথা বলেছিল যে আঙ্কেল আপনি যেটা ডাউট করছিলেন যে কিছু আলাদা কোনো ব্যাপার আছে, এটা কোনো জ্যোতিষী ব্যাপার আছে, এটা হতে পারে না, ওর মামা মানতেই পারছিল না ওর বাবা সুইসাইড করতে পারে। একটা চাকরি করা লোক, স্টেবল লোক, যে সুইসাইড করবে এটা মানতেই পারছে, স্বাভাবিক না। এবার ওর মামা আমাকে বলল যে উনি নাকি তারাপীঠ থেকে জানতে পেরেছেন যে আগে যখন এই কলিয়ারির যে কোয়ার্টার গুলো হওয়ার আগে এই জায়গাগুলো, অনেক জায়গার মধ্যে কিন্তু অনেক শ্মশান, তারপরে কবরস্থান ছিল। তারপর তো সেগুলো কেটে কেটে অনেক কোয়ার্টার তৈরি করা হয়েছে। কোল বেল্টের বলো, রেল মানে আলাদা সংস্থারও বলো, যারা কোয়ার্টার আছে না, মানে যেগুলো তৈরি হয় আর কি, ওগুলো আগেকার দিনে তো ধরো সবকিছু ওরকমই ছিল, মানে কোথায় কি ছিল অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারবে না। তো সেখান থেকেই নাকি কিছু একটা নেগেটিভ কি বলবো এনার্জি ওর বাড়ির মধ্যে রয়েছে, এবং প্রচন্ড নেগেটিভ এন্টিটি, যেটা থেকে ওরা বেরোতে পারছে না, যার হয়তো নজরে চলে এসছে বা কিছু ওরা এমন কিছু হয়তো মানে করে ফেলেছে যেটা হয়তো তার কিছু বিপরীতে গেছে, বা সেটা আমিও জানি না যে কি ব্যাপার। কারণ ওর মা খুব ভালো মানুষ ছিল, হাউস ওয়াইফ ছিল, আমার মায়ের সঙ্গেও খুব ভালো সম্পর্ক ছিল, আশেপাশে ওরা খুব ভালো ফ্যামিলি ছিল, ওরা মানে আশেপাশের মানুষের সঙ্গে খুব মিশতো, কোনো ধরনের কোনো সেরকম একটা হয় না একটা কাচড়া ফ্যামিলি, অনেক দেখবে হয় কাচড়া ফ্যামিলি, ওরা সেরকম কিন্তু ছিল না, খুব একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলি ছিল, খুব এডুকেটেড, ওর বাবাও খুব এডুকেটেড ছিল। কিন্তু দেখো মানে চোখের সামনে, আমার চোখের সামনে একটা পুরো পরিবারকে আমি শেষ হয়ে যেতে দেখলাম। মানে কেন হচ্ছে এটা রিজনও খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে রিজনও খুঁজে পাওয়া যাচ্ছে না। সব থেকে মেন ব্যাপার হচ্ছে, যেটা আমি আরো অবাক হচ্ছি,
যে ওই কোয়ার্টারটার থেকেই বেরোতে পারছে না, মানে সেটাই হচ্ছে প্রশ্ন, যে ও বেরোতেই পারছে না। ও যে ওরা ওই কোয়ার্টারটা অতদিন বন্ধ থাকার পর যখন ওদের নামে অ্যালট হলো এবং ওরা যখন এসে ঢুকলো, ওরা কিন্তু প্রপার গৃহপ্রবেশ করে ঢুকেছে, ওরা কিন্তু এরকম ঢুকে যায়নি, মানে দুম করে ঢুকে গেলাম। হ্যাঁ, দুম করে ঢুকে যায়নি, ওরা কিন্তু প্রপার গৃহপ্রবেশ করে ঢুকেছে। তবে মনে হয় ওরা কোনো জ্যোতিষী টতিষী দেখায়নি, আমি যতটা মানে আমার মানে এখনো বহুত কম লোকই আছে যারা এরকম জ্যোতিষী টতিষী দেখায়, আর কোয়ার্টারে তো দেখাবেই না, কোনো প্রশ্নই আসে না। একদম, এই জন্য আমি তোমার এই পডকাস্টের মাধ্যমে আমি সবাইকে বলতে চাইবো যে যারা কর্মরত বা যারা নতুন বাড়ি, নতুন ফ্ল্যাট, মানে কিছু একটা বড় স্বপ্ন নিজের পূরণ যখন করছেন বা কোথাও শিফট করছেন, অবশ্যই বাস্তুকে মানে বাস্তু দেখানো খুব জরুরি। মানে আপনি বুঝতে পারবেন না, আপনার চোখের সামনে, মানে আমাদের চোখের সামনে আমরা একটা ফ্যামিলিকে শেষ হতে দেখেছি, আমি চোখের সামনে শেষ হতে দেখেছি। তো আপনি বুঝতে পারবেন না যে কোথার থেকে জিনিসগুলো কিভাবে কি হয়ে যাবে, একদম মানে স্টেপ বাই স্টেপ। হয়তো আর প্রাণহানি হলো না, কিন্তু ওর লাইফটা তুমি চিন্তা করো, ওর লাইফটা তো মানে কি, ধরো চাকরিটাই একমাত্র এখন রয়েছে বলার মতো রয়েছে, আর সেরকম তো একটা কথা বলার ওর লোক নেই বাড়িতে, ও কারোর সঙ্গে কিছু শেয়ার করতে পারে না। মামা মামি সবই বুঝলাম, কিন্তু বাবা মার জায়গা তো কেউ হতে পারে না, বিকল্প কেউ হতে পারে না। তো বাবা মার বিকল্প এত ছোট বয়স, ওর ভাইয়ের অবস্থা শুনে, মানে ওর ভাইয়ের ব্যাপারটা শুনে আমরা আরো মানে আমরা খারাপ লাগে আমাদের, যে এত ছোট্ট একটা বাচ্চা, কত ক্লাসে এখন, হয়তো 12-এ বা হয়তো ফার্স্ট ইয়ারে হয়তো উঠেছে, খুব জোর হয় হয়তো হবে। এই বয়স থেকে ধরো সাইকিয়াট্রিকের আন্ডারে থাকা, চিন্তা করতে পারছো। কিন্তু আমি এই জিনিসটা তোমার মানে এইটা আমার খুব অবাক লেগেছে দাদা, আমি এটা প্রথম মানে এই জিনিসটা আমি দেখেছিলাম যে ওর বাড়িতে কিন্তু কোনোদিন কোনো প্রবলেম শুনিনি, পুজো রেগুলার ওরা করতো। এইটা আমার প্রচন্ড অবাক লেগেছে যে কিভাবে এটা সম্ভব। আমরা যখন দেখবে কোনো জায়গা গেলে আমাদের ভালো লাগে না বা ভয় লাগে, কিন্তু ওর বাড়িতে কোনোদিনও ভয় লাগেনি। আমি নিজেও ওর কোয়ার্টারে অনেকবার গেছি, আমরা গল্প করতাম আম গাছে। তোমার আমি ওকে বলতাম যে আম গাছটাই দেখবি 2 বছর এমনি ফল হবে না, তারপর আবার ফল হবে, আমাদের তো দেখা। তো আমরা অনেক খেলেছি ওর কোয়ার্টারে এরকম, কিন্তু আমাদের কিচ্ছু মনে হয়নি যে এখানে কিছু সেরকম নেগেটিভ আছে বা কিছু। বাট এই মানে সব ঘটনা কিন্তু মানে পুরোটা কিন্তু অ্যাক্সিডেন্ট নয়, বলে না যে অ্যাক্সিডেন্টলি হয়েছে। হয়তো ওর মায়ের মানে যদি ওর মায়ের ঘটনাটাও আমরা ধরে নিই অ্যাক্সিডেন্ট, ওর বাবারটা তো অ্যাক্সিডেন্ট হতে পারেন না। একটা সুস্থ মানুষ চা বিস্কুট খেয়ে তার অ্যাক্সিডেন্ট বা কাকতালীয় এরকম টার্মগুলো বেশি ইউজ হয়। এটা একদম মানে মানে হয়তো এমন কিছুর মধ্যে না ও ফেসে গেছে যেটা ও বেরোতে পারছে না এখনো। ওই কোয়ার্টারেই আমি বলছি না, এখনো ওর মোটামুটি হয়তো এই তো 16, মানে মোটামুটি ওর 8-9 বছর তো মনে হয় চাকরি করা হয়ে গেল, এখনো ওখানেই আটকে আছে, বেরোতে পারেনি একদমই না। মানে বিষয়টা অন্যদিক থেকে দেখতে গেলে খুব প্যাথেটিক, খুবই প্যাথেটিক। একটা ফ্যামিলি চোখের সামনে শেষ হয়ে যাওয়া, এটা খুব। আর আমরা কি করি, আমরা এই জিনিসটা এটা অনেকের মধ্যে আমি দেখেছি, অনেকেরই মধ্যে আছে এবং আমরা অনেক সময় করে ফেলি যে আমরা কোথাও কোনো ফ্ল্যাট, কোনো পুরোনো ফ্ল্যাট, পুরোনো বাড়ি, কোনো কোয়ার্টার, ওই শিফট যখন মানুষ শিফট হয় না, মানুষের এত মাথা খারাপ থাকে শিফটিং এর সময়, যে একটু অ্যাস্ট্রোলজি দিয়ে একটু ব্যাপারটাকে যে দেখানো, সেটাও অনেকে দেখায় না। আর হতে পারে এমন কিছু তো রয়েছে ডেফিনেটলি, আমরাও এটা সাসপেক্ট করি দাদা, যে এটা নর্মাল তো নয়, ন্যাচারাল তো নয়। ওর মায়েরটা ন্যাচারাল হলে ওর বাবারটা ন্যাচারাল নয়, এটুকু আমি অন্তত মানে আমরা সবাই ওখানে সবাই সাসপেক্ট করে এটা ন্যাচারাল নয়। 100 বার ন্যাচারাল হলে তো হয়েই যেত, 1.5 বছরের মাথায় মানে ও একদম বলতে পারো যে মাতা পিতা চলে যাওয়া খুব প্যাথেটিক সিচুয়েশন, খুব প্যাথেটিক। আর একটা মেয়ের পক্ষে একটা অত বড় মানে একটা ফ্যামিলিকে চালানো, মানে যতই ও বাড়িতে একটা ধরো ওর ভাই ওর উপরেই পুরোপুরি ডিপেন্ডেন্ট, এবার ও বিয়ে করলে ওর ভাইকে কে দেখবে, এখানেও তো ও ফেসে গেছে না, মানে পুরোটাই ও ডিপেন্ডেন্ট হয়ে গেছে। একদম ওর ভাইয়ের তো রেসপন্সিবিলিটি ওর ঘাড়ে না, তো নিজেরটা ভেবে চলে যেতে পারে না, ওটা তো সুস্থ একটা মানুষের পরিচয় নয়। মানে অ্যাকচুয়ালি যদি দেখো তাহলে সম্পূর্ণই একটা ফ্যামিলি, একটা ভালো হ্যাপি ফ্যামিলি, মানে খুব প্যাথেটিক একটা সিচুয়েশন আমি চোখের সামনে দেখেছি। আর
মানে কি বলবো, মানে এই হচ্ছে জিনিস। তো আজকের এই ঘটনা এটাই ছিল, এটা তোমার মাধ্যমে আমি সকলকে শেয়ার করলাম। সকলকে বলবো যে পজিটিভ ডেফিনেটলি থাকুন, কিন্তু সব জায়গাতে অনেক মানুষ হয় না যে ভূত বলে কিছু হয় না, নেগেটিভ এনার্জি বলে কিছু হয় না, নজর বলে কিছু হয় না, এগুলো কিন্তু হয়, একদম হয়। এইগুলোর থেকে একটু বেঁচে থাকুন। আর অবশ্যই বাস্তুটাকে অবশ্যই চেক করান, যেখানে থাকছেন সেখানে যদি উপায় হয়, উপায় হয় একদম। যদি যে বাস্তুতে আপনি থাকছেন আপনার সাথে কি কি হচ্ছে, কারণ আর পুজো রেগুলার সবাইকে আমি বলবো যে পুজো করুন, মানে পুজোটা অনেক কিছু দোষ কাটিয়ে দেয় আমার মনে হয়। আমিও রেগুলার পুজো আচ্ছা খুব আমি করি, এবং আমিও সবাইকে বলবো যে রেগুলার ভগবানকে নিজের চান্টটা খুব প্রয়োজন রয়েছে পজিটিভিটির জন্য। চান্ট যেটা হয় না, মানে আমরা চান্ট বলতে যেমন হরে কৃষ্ণার মধ্যে একটা পাওয়ার খুঁজে পাই আমরা। তো রেগুলার পুজো, আপনি যে ভগবানকেই আপনি মানুন, তো আপনার আরাধ্য দেবতাকে আপনি রেগুলার কিন্তু পুজো করুন। অনেক কিছু দোষ, অনেক অনেক পজিটিভিটি, অনেক স্ট্রেংথ ওখান থেকে কিন্তু পাওয়া যায়। ঠিকই বলেছো। আমিও মানি যে কিছু তো একটা আছে যেগুলো আমরা যতই অবজ্ঞা করি না কেন, যতই অ্যাভয়েড করি না কেন, ইগনোর করি না কেন, কিছু একটা বিষয় আছে যেগুলো আমাদের মেনে চলা উচিত। একদম, অবশ্যই মেনে চলা উচিত, গুরুজনদের কথা শোনা উচিত। আর ভগবানকে মানে কি বলবো, মানে আমরা আমাদের পুরো জীবনটাই তো ধরো ভগবানেরই দেওয়া, তো ভগবানকে নিজের নিজের পক্ষ থেকে মানে রেগুলার ভগবানকে মানে ভগবানের নাম করা, ভগবানকে প্রসন্ন রাখাটা খুব প্রয়োজন। কারণ এখনকার যে দিন পড়েছে না, এই যে মানে মডার্ন যুগ বা আপগ্রেডেশনটা যে না সম্পূর্ণভাবে, আমার মনে হয়, আমি 90s এর কিড, তো 90s এর যারা মানুষ তারা হয়তো রিলেট করতে পারবে যে আমার মনে হয় যে কোথাও না কোথাও আমরা কালচারকে হারিয়ে ফেলছি, আমরা আমাদের যে ঐতিহ্য সেটাকে হারিয়ে ফেলছি মডার্নিটি করতে গিয়ে, অনেক কিছু আপগ্রেড করতে গিয়ে। কিছু জিনিসের দ্বারা কোনো আপগ্রেডেশন হয় না, কিছু জিনিস আপগ্রেড করা যায় না, সেটা সম্পূর্ণ যেরকম আমাদের পূর্বপুরুষরা সেটাকে লেগেসির মতন সেটাকে করে এসছে, আমার মনে হয় সেটাকে লেগেসি ওয়াইজই নিয়ে যাওয়া উচিত। সেটার মধ্যে জোর করে আপগ্রেডেশন করা, জোর করে সেটার মধ্যে জিনিস ঢোকানো, আমার মনে হয় খুব খুব এই জিনিসগুলোর জন্য না অনেক খারাপ কিছু হয়, অনেক জিনিস হয়। একদম আপগ্রেডেশন সব জায়গায় হয় না, কারণ জীবনটা তো মানে জীবনটা তো মোবাইল ফোন নয় যে আমরা এআই দ্বারা জেনারেট করে নেবো বা হয়তো আপগ্রেড করে নিলাম। আপগ্রেডেশন সব জায়গায় হয় না। নিজের উপরে বিশ্বাস রাখা, এখনকার দিনের মানুষ একটুতেই কনফিডেন্স হারিয়ে ফেলে, একটুতেই ভেঙে পড়ে, কারণ মানুষকে সেই কনফিডেন্সটা পাবে কোথার থেকে? মানুষ তো প্রপারলি মেডিটেশনই করে না, মেডিটেশনই প্রপার করে না, তো সেই জিনিসটা পাবে কোথার থেকে? ওই জন্য প্রপার মেডিটেশন। আর মেডিটেশন মানেই মানে এমন নয় যে আপনি মানে ডেইলি সকালে উঠে হাঁটছেন, ওই হাঁটা ছাড়াও কিন্তু অনেক ধরনের মেডিটেশন হয় যেগুলো করা উচিত, নিজের মনকে শান্ত করার অনেক কিছু হয়। একদম ভগবানের নামেই শান্তি রয়েছে। মন্দির সবার আমি বলবো যে প্রত্যেকের উচিত রেগুলার মন্দির যাওয়া, ভগবানকে ভোগ নিবেদন করা, এইগুলোর মধ্যে একটা পজিটিভিটি রয়েছে। কারণ অনেক সময় আমরা অনেক কিছু জিনিসকে না বলেই নিজের সাথে ওয়েলকাম করে নিয়ে আসি, আমরা হয়তো বুঝতে পারলাম না আমার সঙ্গে কি এলো, কিন্তু যে এলো সে পুরোটা ছাড়খাড় করে দিয়ে চলে গেল, এটাই কিন্তু হয়। আমি সবাইকেই তোমার পডকাস্টের মাধ্যমে বলবো যে ভগবানকে রেগুলার স্মরণ করুন, এবং বাস্তুটাকে খুব খুব মানে মানে কি বলবো, মানে ইম্পর্টেন্স, বাস্তুটা খুব নজর দেওয়া উচিত প্রত্যেকের। ঠিকই বলেছো, একদম। ওকে, থ্যাংক ইউ বন্দনা, শেষ করছি। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ দাদা, ভালো থাকবে। একদম, তুমিও। ওকে ওকে। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও।
তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা এমন পডকাস্টে ঘটনা শেয়ার করতে চাও তারা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। চলো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।